অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটা আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অষ্টম ক্লাস। আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন সময়ে একটি ফার্মের যোগান রেখা অঙ্কন এবং যোগান রেখা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের আজকে আমরা আনসার কি করব দেব। এর আগে আমি একটু অনুরোধ করব, যারা আজকে আমার প্রথম ক্লাস দেখছো তাদেরকে বলছি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আর সেজন্য কি করতে হবে তোমাদেরকে, যেখানে ইউটিউবে আমার ক্লাস দেখছো নিচে আমার চ্যানেলের নাম লেখা আছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। সেখানে দেখবে একটা গোলবৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের একটা ছবি আছে। এই ছবিতে তোমরা প্রেস করবে। প্রেস করার সাথে সাথে তোমরা আমার চ্যানেলের ভিতরে চলে যেতে পারবে। যাওয়ার পর সেখানে দেখবে যে উপরে আছে হোম বাটন, ভিডিও, প্লেলিস্ট। তোমরা প্লেলিস্টে প্রেস করবে। প্রেস করার পর সেখানে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো দেয়া আছে। যার যে সিলেবাসে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের ক্লাসগুলো কি করবে দেখবে। তো আমি অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো দেখবে, ঠিক আছে? এখন আমি আর কথা না বলে আমি আমার ক্লাস কি করছি শুরু করে দিচ্ছি। আজকে কি আলোচনা করব? আজকে আমি আলোচনা করব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যোগান রেখা। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যোগান রেখাটা কি, মানে সাপ্লাই কার্ভটা কি। আসলে যে আমরা পড়েছি যে সাপ্লাই কার্ভ, এই দেখো যে লম্ব অক্ষে দাম ধরেছি, ভূমি অক্ষে যোগানের পরিমাণ ধরেছি, আর আমি বলেছি এটা হচ্ছে একটা সাপ্লাই কার্ভ। সাপ্লাই কার্ভটা কি? সাপ্লাই কার্ভটা আমি বলছি যে এটা 20 টাকা দামে ধরো যোগান দিচ্ছে 30 একক, তারপরে 25 টাকা দামে যোগান দিচ্ছে এটা 50 একক, ঠিক আছে? অর্থাৎ একটা রেখা একটা নির্দিষ্ট দামে কি পরিমাণ যোগান দেয় এটা নির্দেশ করে, সেটা হচ্ছে কি সাপ্লাই কার্ভ। আর একটু পরিষ্কারভাবে বলি যে একজন উৎপাদনকারী বা একজন বিক্রেতা, আমরা বিক্রেতা বলতে কিন্তু এখানে উৎপাদনকারী প্রডিউসারকে আমরা বুঝাইছি। এমনি বাজারে যারা দোকানদার যারা পণ্য বিক্রয় করে তাদেরকে কিন্তু আমরা বিক্রেতা বোঝাচ্ছি না, এখানে বিক্রেতা বলতে উৎপাদনকারী বুঝিয়েছে। একজন উৎপাদনকারী একটি নির্দিষ্ট দামে কি পরিমাণ পণ্য যোগান দেয় তার যে রেখার মাধ্যমে প্রকাশ পায় সেটা হচ্ছে যোগান রেখা। মনে রাখবে যোগান রেখার প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট দামের সাথে নির্দিষ্ট পরিমাণের সম্পর্ক রয়েছে। প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট দামের সাথে নির্দিষ্ট পরিমাণের সম্পর্ক রয়েছে। একটা নির্দিষ্ট দামে একাধিক পরিমাণ থাকবে না, বা একটা নির্দিষ্ট পরিমাণের সাথে একাধিক দাম থাকবে না। মনে করো যে আমি দেখলাম একজন বিক্রেতা 10 টাকা দামে 40 একক বিক্রি করে, আবার 60 একক বিক্রি করে, তাহলে একটা নির্দিষ্ট দামে একাধিক পরিমাণ, সেক্ষেত্রে ওই বিক্রেতার যোগান রেখা মানে উৎপাদনকারীর যোগান রেখা পাওয়া যাবে না। আবার দেখা গেল যে সে 50 একক দ্রব্য বিক্রি করে, কোনো বাজারে 15 টাকা দিয়ে, কোনো বাজারে 18 টাকা দিয়ে, এক্ষেত্রেও তার যোগান রেখা পাওয়া যাবে না। যোগান রেখার সাথে একটা নির্দিষ্ট দামের সাথে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট দামের সাথে নির্দিষ্ট পরিমাণ থাকবে, তখন আমরা যোগান রেখা পাবো। এখন একটা জিনিস আমরা বুঝে নিই যে এখানে কি লিখেছে 20 টাকা, 30 একক দ্রব্য, সে 20 টাকা দিয়ে সে কি করে বিক্রয় করে। এক্ষেত্রে আমি যদি বলি যে সে যদি যে 20 টাকা দিয়ে যদি 30 একক দ্রব্য যদি বিক্রয় করে তাহলে বিক্রেতার আয় কত? এক্ষেত্রে অত্যন্ত সহজ, বিক্রেতার আয় হচ্ছে 20 × 30 সমান কত? 600 টাকা। তুমি বলে ফেলবে যে প্রতি একক দ্রব্যের দাম হচ্ছে 20 টাকা, সে বাজারে 30 একক দ্রব্য কি করে বিক্রয় করে, তাহলে মোট আয় হচ্ছে 20 × 30 = 600 টাকা।
ঠিক আছে, এখন আসো, আমাকে বুঝতে হবে এই 20 টাকাটা কি। সে প্রতি এককের জন্য দাম প্রত্যাশা করছে কত টাকা? 20 টাকা। আবারও বলছি, বিক্রেতা প্রতি এককের জন্য দাম প্রত্যাশা করছে কত? 20 টাকা। যদি সে 20 টাকা পায়, তাহলে সে বাজারে কত একক পণ্য সাপ্লাই দেবে? সে 30 একক পণ্য সাপ্লাই দেবে। যদি সে কত টাকা পায়, প্রতি একক পণ্যের দাম 20 টাকা পায়, তাহলে সে 30 একক সে সাপ্লাই দেবে। অর্থাৎ প্রতি এককের জন্য সে 20 টাকা দাম প্রত্যাশা করে। এখন কোন ভিত্তিতে 20 টাকা দাম প্রত্যাশা করে এটা একটু বুঝি। আসলে যে এখানে যে 30টা দ্রব্য যে সাপ্লাই দেবে, কয়টা দ্রব্য? 30টা দ্রব্য। এখন লাস্ট দ্রব্য কোনটা? 30 নম্বর দ্রব্য। লাস্ট দ্রব্য কোনটা? 30 নম্বর বা 30তম। 30তম 30টি দ্রব্য। 30তমের ভিতরে কি আছে? পার্থক্য আছে। 30টি দ্রব্য, আশা করি বুঝতে পেরেছি। 30টা দ্রব্য, প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্য, তৃতীয় দ্রব্য এবং 30তম দ্রব্য নিয়ে কয়টা দ্রব্য? 30টা দ্রব্য। আর একটা হচ্ছে 30তম দ্রব্য। এই 20 টাকা হচ্ছে 30তম দ্রব্য উৎপাদনের খরচ। 30তম দ্রব্য উৎপাদনের খরচ হচ্ছে 20 টাকা। এর মানে 30টি দ্রব্যের ভিতরে সর্বশেষ একক কোনটা? 30তম একক। এই 30তম এককের উৎপাদনের খরচ হচ্ছে কত? 20 টাকা। অতএব একজন বিক্রেতা যদি বাজারে 20 টাকা দাম যদি পায়, তাহলে সে 30টি দ্রব্য সে কি করবে? সাপ্লাই দিবে। একটু লক্ষ্য করো, 30তম দ্রব্যের প্রোডাকশন কস্ট কত? 20 টাকা। 30-এর আগে এই যে মনে করো এখানে 29, তাহলে 29তম দ্রব্যের প্রোডাকশন কস্ট কি? কম। ধরো এখানে 28তম দ্রব্যের প্রোডাকশন কস্ট কি? আরো কম। 27তম দ্রব্যের প্রোডাকশন কস্ট কি? আরো কম। আশা করি বুঝতে পেরেছ। এর মানে আমি কার কথা বলছি? আমি প্রান্তিক খরচের কথা বলছি। আমি কার কথা বলছি? আমি প্রান্তিক খরচের কথা কি বলছি। প্রান্তিক খরচ মানে কি? প্রান্তিক খরচ হচ্ছে যে শেষ একক দ্রব্য উৎপাদনের খরচ। শেষ একক দ্রব্য উৎপাদনের খরচ হচ্ছে প্রান্তিক খরচ। এই যে এখানে কয়টা দ্রব্য? 30টি দ্রব্য। শেষ একক কোনটা? 30তম দ্রব্য। এই 30তম দ্রব্য উৎপাদনের খরচ কত পড়েছে? 20 টাকা। অতএব বাজারে যদি 20 টাকা দাম থাকে, বিক্রেতা 30টা দ্রব্য কি করবে? সাপ্লাই দেবে। তাহলে বিক্রেতার লাভটা উদ্বৃত্ত কোথা থেকে আসলো? লক্ষ্য করো, 30তম দ্রব্যের খরচ কত পড়েছে? 20 টাকা। 29তম দ্রব্যের খরচ কি? 20 টাকার চেয়ে কম। সুতরাং 29তম বিক্রি করবে কোন টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। 28তম দ্রব্যের প্রোডাকশন কস্ট কি? 20 টাকার চেয়ে আরো কম। বিক্রি করবে কত টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। 27তম দ্রব্যের উৎপাদন খরচ কত? এই যে এখানে 20 টাকার চেয়ে কি? আরো কম। কিন্তু বিক্রয় করবে কত টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। ক্লিয়ার? অতএব যে একজন বিক্রেতা তার পণ্যের কোন দামটা প্রত্যাশা করে? বিক্রেতা পণ্যের সেই দামটা প্রত্যাশা করে যে দামটা তার শেষ একক দ্রব্যের উৎপাদন খরচের সমান হবে। যে দামটা তার শেষ একক দ্রব্য উৎপাদনের খরচের সমান হবে। শেষ একক দ্রব্য উৎপাদনের খরচ মানে কি? প্রান্তিক খরচ। অর্থাৎ দামটা প্রান্তিক খরচের সমান হবে। এখন 30টা দ্রব্য, লাস্ট দ্রব্য হচ্ছে 30 নম্বর দ্রব্য। 30 নম্বর দ্রব্যের প্রোডাকশন কস্ট 20 টাকা, মানে মার্জিনাল কস্ট কত? 20 টাকা। অর্থাৎ দাম 20 টাকা হলে সে 30টা দ্রব্য সে সাপ্লাই দেবে। দাম 30 টাকা হলে দাম 20 টাকা হলে 30টা দ্রব্য সাপ্লাই দিবে বলেছি। দাম 20 টাকা হলে সে কি 50টা দ্রব্য সাপ্লাই দেবে? না, না দেবে না। কেন দেবে না? লক্ষ্য করো,
যে এখানে 50টা দ্রব্য, লাস্ট দ্রব্য কোনটা? 50তম। এই 50তম দ্রব্যের উৎপাদন খরচ কত? 25 টাকা। আর বাজারে দাম কত? 20 টাকা। তাহলে কি সেই 50তম দ্রব্য কি উৎপাদন করবে? কারণ বাজারে দাম হচ্ছে কত? 20 টাকা। আর 50তম দ্রব্যের উৎপাদন খরচ কত? 25 টাকা। আর বাজারে দাম কত? 20 টাকা। তা তার 5 টাকা কি হয়ে যাবে? লস হয়ে যাবে। অতএব সে 50টা পণ্য সাপ্লাই দেওয়ার প্রশ্নই কি ওঠে না। এই দেখো 49তম দ্রব্যের উৎপাদন খরচ কত হবে? 25 টাকার চেয়ে কম, কিন্তু 20 টাকার চেয়ে উপরে। একটু দেখো 48তম দ্রব্যের প্রোডাকশন কস্ট কত হবে? 25 টাকার চেয়ে কম, কিন্তু 20 টাকার কি উপরে। এরপরে দেখো 47তম দ্রব্যের প্রোডাকশন কস্ট এখানে, মানে 25 টাকার চেয়ে কি কম, কিন্তু 20 টাকার কি উপরে। ঠিক আছে, এর মানে এই যে 30 এককের বেশি যে উৎপন্নগুলো কি আছে, এগুলার প্রোডাকশন কস্টটা কিন্তু 20 টাকার উপরে। অতএব বাজার দাম যখন 20 টাকা হবে, সে কিন্তু কখনো যে 30 এককের বেশি সে পণ্য উৎপাদন করবে না। সে 30 একক পর্যন্ত পণ্য উৎপাদন করবে এবং বাজারে সাপ্লাই দেবে। অতএব 20 টাকা দামে তার সাপ্লাই হচ্ছে কত? 30 একক। এখন মনে করো বাজারে দাম বেড়ে কত টাকা হলো? 25 টাকা হলো। দাম বেড়ে কত টাকা হলো? 25 টাকা হলো। এখন উৎপাদনকারী দেখবে আমি 31তম দ্রব্যটা যদি উৎপাদন করি, প্রোডাকশন কস্ট 20 টাকার উপরে পড়বে, কিন্তু 25 টাকার কি নিচে। আর 32তম দ্রব্য যদি উৎপাদন করি, প্রোডাকশন কস্ট 20 টাকার উপরে পড়বে, কিন্তু 25 টাকার কি নিচে। অতএব সে প্রোডাকশন কি করবে? বাড়াবে। বাড়াতে বাড়াতে কি দেখবে যে 50তম দ্রব্যের প্রোডাকশন কস্ট কত? 25 টাকা। বাজারে দাম কত? 25 টাকা। অতএব সে আর প্রোডাকশন বাড়াবে না। এর মানে 25 টাকা দামে সে 50তম দ্রব্য উৎপাদন করবে। আর 50তম দ্রব্য উৎপাদন করা মানে কি? 50টি দ্রব্য উৎপাদন করা। অর্থাৎ 25 টাকা দামে তার সাপ্লাই হবে কত? 50 একক। এক্ষেত্রে 51 নম্বর একক হবে না, কারণ 51 নম্বর এককের প্রোডাকশন কস্ট হচ্ছে 25 টাকার কি উপরে। অর্থাৎ 51তম দ্রব্য উৎপাদন করলে তার লস হবে। এই জন্য সে 25 টাকা দামে সে 50 পর্যন্ত সে কি করবে? থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বুঝলাম? আসলে আমরা যেটাকে যোগান রেখা বলছি, এই যোগান রেখাতে এখানে যে 20 দেখি, 25 দেখি, ঠিক আছে। তারপরে দেখো এই দেখো দাম কত দেখি? 30 দেখি, এখানে মনে করো 60। এই যে কত দেখলাম, ধরো 70 লেখো এখানে, বা যে কোনো একটা সংখ্যা লেখো, 50-এর চেয়ে বেশি। এই যে কি লিখলাম? 30-এ কত লিখলাম? 70। ঠিক আছে, লিখি। এই যে 30 টাকা দাম, আসলে কি? আসলে এই 30 টাকার অর্থ কি? এই 30 টাকা হচ্ছে মার্জিনাল কস্ট। কি কস্ট? মার্জিনাল কস্ট, মানে প্রান্তিক খরচ। এর মানে ওই কারখানার শেষ একক দ্রব্য উৎপাদনের খরচ। অতএব এই 30 টাকা 70-এর সাথে কিভাবে পড়বে? যদি বলো 70টি দ্রব্য উৎপাদনের গড় খরচ 30 টাকা, ভুল। যদি বলো 70টি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে গড় খরচ কত? 30 টাকা। এর মানে প্রথম এককের জন্য 30 টাকা, দ্বিতীয় এককের জন্য 30 টাকা, তৃতীয় এককের জন্য 30 টাকা খরচ পড়ে। একবার লাস্ট একক কত? 70 নম্বর এককের জন্য 30 টাকা খরচ পড়ে। অতএব দাম হচ্ছে 30 টাকা। এটা ভুল। সঠিক কোনটা? সঠিক হচ্ছে এই 70টা দ্রব্য উৎপাদন করছি, প্রান্তিক খরচ হচ্ছে 30 টাকা। আমি যখন বলবো 70টা দ্রব্য উৎপাদন করেছি, প্রান্তিক খরচ 30 টাকা, তুমি সাথে সাথে বুঝবে প্রান্তিক খরচের সংজ্ঞা কি। প্রান্তিক খরচের সংজ্ঞা হচ্ছে দ্রব্যের শেষ একক উৎপাদনের জন্য যে খরচ হয় তাকে প্রান্তিক খরচ বলে। তাহলে আমি 70টা দ্রব্য যদি উৎপাদন করি, তাহলে আমার শেষ একক দ্রব্যটা কোনটা? 70 নাম্বার একক। তাহলে এটা হচ্ছে 70 নাম্বার একক প্রোডাকশন কস্ট কত? 30 টাকা। এর মানে হচ্ছে 69, 68, 66, 66, 40, 41, 42, 24, 25 এদের প্রোডাকশন কস্ট কি?
30 টাকার নিচে। অতএব 30 টাকা দিয়ে আমি সর্বোচ্চ 70 একক পণ্য কি করব, আমি সাপ্লাই দেব। 70-এর বেশি যদি সাপ্লাই দিতে চাই, প্রোডাকশন কস্টটা বেশি পড়ে যাবে। যদি বাজারে দামটা যদি বাড়তো, তাহলে আমি 70-এর চেয়ে বেশি কি করতাম, সাপ্লাই দিতাম। তাহলে আমরা কি নির্দেশ বুঝলাম? আমরা বুঝলাম আসলে যেটাকে যোগান রেখা বলছি, এটা হচ্ছে ফার্মের প্রান্তিক খরচ রেখা। আসলে যেটাকে যোগান রেখা বলছি, সেটা হচ্ছে ফার্মের কি, প্রান্তিক খরচ রেখা, যেটাকে আমরা কিভাবে দেখাই, এই যে মার্জিনাল কস্ট কার্ভ। বুঝতে পেরেছ? কিউ, এদিকে কি মার্জিনাল কস্ট, হ্যাঁ, মার্জিনাল কস্ট কার্ভ। কথা বুঝতে পারছো? এখন মনে করো যে এই যে আমি 40, আর এখানে লিখেছি মনে করো আমি কত, 50, এখানে লিখেছি 25। এর মানে হচ্ছে আবার 50টি দ্রব্য উৎপাদনের খরচ 25 টাকা, এটা ভুল। বা 50টি দ্রব্য উৎপাদন করছি, প্রতি একক দ্রব্য উৎপাদনের খরচ 25 টাকা, এইটাও কি ভুল। প্রথমটা ভুল কেন? আমি যখন বলবো 50টি দ্রব্য উৎপাদনের খরচ 25 টাকা, মানে মোট খরচ 25 টাকা, মানে 50টার খরচ 25 টাকা, মানে মোট খরচ 25 টাকা, এই জন্য এটা ভুল। আমি যদি বলি প্রতি একক দ্রব্য উৎপাদনের জন্য খরচ 25 টাকা, মানে প্রথম একক, দ্বিতীয় একক, এমনকি 50তম একক, মানে গড় খরচ, তাও ভুল। এটা হচ্ছে প্রান্তিক খরচ রেখা, মানে 50টি দ্রব্য উৎপাদন করেছি, সর্বশেষ একক মানে 50তম একক উৎপাদনের খরচ হচ্ছে 25 টাকা। তাহলে 50তম এককের যদি খরচ যদি 25 টাকা হয়, এর আগের এককগুলোর খরচ হচ্ছে 25 টাকার কি নিচে। অতএব আমি যদি দেখি বাজারে কত টাকা দাম আছে, 25 টাকা দাম আছে, তাহলে আমি 50 একক পণ্য উৎপাদন করব এবং সাপ্লাই দেব। এই জন্য আমরা এই এমসির জায়গায় লম্বককে পি ধরে এখানে সাপ্লাই ধরে, তখন এই কার্ভটাকে এমসি কার্ভ না বলে কি বলি, সাপ্লাই কার্ভ। যে 25 টাকা দামে আমি 50 একক কি করব, আমি সাপ্লাই দেব। কারণ এই সাপ্লাই কার্ভটা আসলে কি মার্জিনাল কস্ট কার্ভ, মানে অর্থাৎ শেষ একক দ্রব্য উৎপাদনের খরচ হচ্ছে 25 টাকা, বাজারের দাম 25 টাকা হলে আমি 50 একক পণ্য সাপ্লাই দেব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সাপ্লাই কার্ভ মানে কি, আসলে প্রান্তিক মার্জিনাল কস্ট কার্ভ। তাহলে এখন থেকে যেই দেখবা যে 50 এককের দাম হচ্ছে কত, এখানে 25 টাকা, তখন তুমি সাথে সাথে বুঝে নিবা যে এখানে প্রান্তিক খরচ হচ্ছে 25 টাকা, অর্থাৎ 50তম দ্রব্য উৎপাদনের খরচ হচ্ছে 25 টাকা। যদি তুমি দেখো 30 এককের দাম কত, 20 টাকা সাপ্লাই কার্ভে, তাহলে তুমি কি বুঝে নিবা? তুমি বুঝে নিবা 30তম দ্রব্য মানে লাস্ট একক উৎপাদনের খরচ হচ্ছে কত টাকা, 20 টাকা। ঠিক আছে? তাহলে মোট খরচ কিন্তু কোনোভাবেই 20 × 30 = 600 টাকা হবে না। কোনোভাবেই 20 × 30 = কত, 600 টাকা মোট খরচ হবে না। কেন হবে না? এটা হচ্ছে 30তম দ্রব্য উৎপাদনের খরচ হচ্ছে 20 টাকা, 29তম, 28তম, 27তমের খরচ 20 টাকার কি নিচে। অর্থাৎ সবার খরচ 20 টাকা না, বাকিগুলোর খরচ 20 টাকার কি নিচে। আর আমি দাম কি কার সমান রাখবো? দাম রাখবো আমি লাস্ট এককের সমান আমি দাম রাখবো, যাতে লাস্ট এককের প্রোডাকশন কস্টটা যাতে উঠে আসে, বাকিগুলোর থেকে আমার উদ্বৃত্ত আসবে। ঠিক আছে? কিন্তু আমি যেহেতু 20 টাকা দাম রাখছি, প্রতি একক 20 টাকা দামে বিক্রি করছি, এই জন্য আয় কিন্তু 20 × 30 = কত, 600 টাকা। যেহেতু প্রতি একক 20 টাকা দামে বিক্রি করছি, এই যে প্রথম এককের দাম 20 টাকা, যে এই যে আসো, এই যে এই ইউনিটের দাম 20 টাকার চেয়ে অনেক কম না? সরি, এই প্রথম এককের উৎপাদন খরচ 20 টাকার চেয়ে অনেক কম না? কিন্তু বাজারের দাম কত টাকা রাখবো, 20 টাকা। অর্থাৎ প্রথম থেকে 30 একক সবগুলো 20 টাকা দামে বিক্রি হবে, আয় 600 টাকা হবে। কিন্তু খরচ কিন্তু 600 টাকা নয়, কারণ প্রত্যেকটা গড় খরচ কিন্তু 20 টাকা না, প্রান্তিক খরচ হচ্ছে কত, 20 টাকা, মানে লাস্ট একক দ্রব্য উৎপাদনের খরচ হচ্ছে 20 টাকা। যাক, তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে যোগান রেখাটা আসলে ফার্মের প্রান্তিক খরচ রেখা। যখন আমি এই যোগান রেখাতে বলবো 30 টাকা দামে যোগান 70 একক, তোমার ব্রেন সাথে সাথে কি কাজ করবে, তুমি বুঝে নেবা যে লাস্ট একক হচ্ছে কি
70 নাম্বার একক, তার প্রোডাকশন কস্ট হচ্ছে কত? 30 টাকা। অর্থাৎ 30 টাকা যদি বাজারে দাম থাকে, উৎপাদনকারী 70 একক সাপ্লাই দিতে পারবে। একটা জিনিস দেখাই, মনে কর দাম কত? 35 টাকা। ঠিক আছে, তো 35 টাকা হলে কত টাকা হলে? দাম 35 টাকা। 35 টাকা হলে উৎপাদনকারী 90 একক সাপ্লাই দেয়। আমি কি বুঝবো? আমি দেখব যোগান রেখার এই বিন্দুটা 35 টাকা দামে সাপ্লাই কত নির্দেশ করছে? 90 একক। আমি সাথে সাথে বুঝে ফেলবো যে সে 35 টাকার দামে সে 90 একক সাপ্লাই দেবে, এর মানে 90 একক পণ্য সে উৎপাদন করবে। তার লাস্ট একক হচ্ছে কত নাম্বার? 90 নম্বর, 90তম পণ্যটা হচ্ছে লাস্ট একক। আর এই 90তম পণ্যের প্রোডাকশন কস্ট হচ্ছে 35 টাকা। বাকি 89, 88, 87 যারা আছে তাদের প্রোডাকশন কস্ট 35 টাকার নিচে। লাস্ট এককের প্রোডাকশন কস্ট হচ্ছে 35 টাকা। অর্থাৎ 35 টাকা যদি দাম যদি বাজারে থাকে, লাস্ট একক 90 একক সে কি করে উৎপাদন করবে? বাজারে সাপ্লাই 90 একক হবে। তা আশা করি বুঝতে পেরেছি যে প্রান্তিক খরচ রেখা হচ্ছে ফার্মের সাপ্লাই কার্ভ। এখন আসো আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের সাপ্লাই কার্ভ নিয়ে আলোচনা করব। এতক্ষণ বলেছি প্রান্তিক খরচ রেখা হচ্ছে ফার্মের সাপ্লাই কার্ভ। এখন এই প্রান্তিক খরচ রেখার পুরোটাই ফার্মের সাপ্লাই কার্ভ কিনা, এটা কিন্তু একটু বিবেচনায় রাখতে হবে যে প্রান্তিক খরচ রেখার পুরোটাই সাপ্লাই কার্ভ কিনা, এটা আমাদের একটু কি করতে হবে, বিবেচনায় কি করতে হবে, আনতে হবে। এই জন্য এখন আমি চিত্রসহ ব্যাখ্যা দিচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যোগান রেখার। ক্লাস নাম্বার কত? 8। অতএব এই ক্লাস কিন্তু বুঝতে হলে আমাদের যে 7, 6, 5 এর আগের যে ক্লাসগুলো করেছি, অনেক নিয়ম আলোচনা করছি, সেখানে কি হবে, এই নিয়মগুলো এখানে কি হবে, কাজে লাগবে। তো এখানে একটা কথা বলি আমি, যে প্রান্তিক খরচ রেখার যে অংশ গড় পরিবর্তনশীল খরচ রেখার উপরে অবস্থান করে, সেটা হচ্ছে ফার্মের যোগান রেখা। দয়া করে খাতায় লিখে রাখো, প্রান্তিক খরচ রেখার যে অংশ গড় পরিবর্তনশীল খরচ রেখার উপরে অবস্থান করে, সেটি হলো ফার্মের যোগান রেখা। আবারও বলছি, প্রান্তিক খরচ রেখার যে অংশ গড় পরিবর্তনশীল খরচ রেখা মানে ABC মানে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের উপরে অবস্থান করে, সেটা হচ্ছে ফার্মের যোগান রেখা। আর প্রান্তিক খরচ রেখার যে অংশটা গড় পরিবর্তনশীল খরচ রেখার নিচে অবস্থান করে, সেটা কিন্তু যোগান রেখা নয়। এর মানে আমরা বলতে পারি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের প্রান্তিক খরচ রেখার পুরোটাই যোগান রেখা নয়, এর একটা অংশ হচ্ছে যোগান রেখা, যে অংশটা গড় পরিবর্তনশীল খরচ রেখার উপরে অবস্থান করে। আসো আমি আলোচনা করছি। এদিকে ধরেছি আমি সাপ্লাইয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ, আর লম্বককে ধরেছি অনেক কিছু, দাম ধরেছি, গড় আয়, প্রান্তিক আয়, অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট। ঠিক আছে? জি, প্রথম আমি কি করেছি, এই মার্জিনাল কস্ট কার্ভটা অঙ্কন করেছি ফার্মের। ডান দিকে ঊর্ধ্বগামী অংশটা আমি অঙ্কন করেছি। আমরা জানি এটা ইউ আকৃতির, ওই অংশটার ইচ্ছা করে অঙ্কন করি নাই, কাজে লাগবে না। এখন মনে করো আমার দাম হচ্ছে P1 equal to R1 equal to M1। দামটা কি ফার্ম নির্ধারণ করতে পারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে? নেভার। ফার্ম নির্ধারণ করতে পারে না। দামটা নির্ধারিত হয় বাজারে, মানে শিল্পের মাধ্যমে। অর্থাৎ অসংখ্য ফার্ম, আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্ম থাকে, সমজাতীয় পণ্য উৎপাদন করে, মানে একই জাতীয় পণ্য উৎপাদন করে। বাজার প্রক্রিয়ার মাধ্যমে দাম নির্ধারিত হয়, প্রত্যেকটা ফার্ম সে দাম মেনে চলে। একটু লক্ষ্য করো, এটা হচ্ছে মনে করো
চাহিদা রেখা, অর্থাৎ পণ্য প্রতিদিন বাজারে যে পণ্যটা কি হয় উৎপাদিত হয় তার চাহিদা রেখা। আর এটা মনে করো শিল্পের সাপ্লাই কার্ভ। কার? শিল্পের সাপ্লাই কার্ভ। শিল্পের সাপ্লাই কার্ভ মানে কি? সমস্ত ফার্মের সাপ্লাই যোগ করে শিল্পের সাপ্লাই কার্ভ। মনে করো ধানের মন হচ্ছে 600 টাকা, এই অবস্থায় আমি বাজারে 100 মান ধান দিলাম, আমার পাশে যে সে 200 মান, পাশের বাড়ি 200 মান, তাহলে 100 মান 200 মান কত? 300 মান। আরেকজনে দিল 400 মান, কত? 200 আর 100 300 মান, ওনার 400 মান নিয়ে কি 700 মান। হ্যাঁ, এইভাবে সবাই মিলে মনে করো আমরা বাজারে 5000 মন ধান নিয়ে গেলাম, তাহলে 600 টাকা দামে 5000 মন ধান হচ্ছে কি সাপ্লাই। ধানের সাপ্লাই 5000 মন। এটা কি কোনো একটা ফার্মের? আমার ফার্মের না, সবগুলো ফার্মের সম্মিলিত। এটাকে বলে শিল্পের কি সাপ্লাই। তো শিল্পের সাপ্লাই কার্ভ আর ডিমান্ড কার্ভের মাধ্যমে দাম নির্ধারিত হয়েছে কত? OP1। এই OP1 দামটা কি করবে? ফার্ম গ্রহণ করবে। ঠিক আছে, তো তোমরা এই বাম দিকের চিত্র না দিলেও চলবে, আর কেউ যদি বাম দিকের চিত্র দাও সেটা আরো স্ট্যান্ডার্ড হবে, এটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, বইতে অবশ্য বাম দিকের চিত্র অনেকেই কি দেয় নাই। হ্যাঁ, তাই আমরা তো জানি যে ফার্মের যে দামটা নির্ধারিত হয় এটা কার মাধ্যমে? শিল্পের মাধ্যমে নির্ধারিত হয়। এইটা হচ্ছে আসলে বাম দিকের চিত্রটা। এখন তোমরা দেখো আমি ABC রেখাটা একটু অঙ্কন করছি। ABC রেখা একটু রেড কালার দিয়ে অঙ্কন করছি, লাল কালি দিয়ে। এটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ। তোমরা জানো যে প্রান্তিক খরচ রেখা ABC সর্বনিম্ন বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, এখন দেখো তো আমরা জানি MC রেখা এমআর রেখাকে কোথায় ছেদ করেছে? এই যে এমআর রেখা, এটা এমআর রেখা, গড়ায় রেখা, নাম রেখা, এই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই বিন্দুতে উৎপাদন কত? OQ1। আচ্ছা, OQ1 এ আমার দাম কত? OP1 অথবা E1 Q1। OP1 যে কথা, E1 Q1 একই কথা, কিন্তু গড় পরিবর্তনশীল খরচ কত? E2 Q1। E2 Q1, E2 Q1। তাহলে তোমরা দেখো যে OQ1 উৎপাদনে কি বলেছি? OQ1 উৎপাদনে আমার দাম হচ্ছে কত? OP1 মানে E1 Q1, আর গড় খরচ হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ হচ্ছে E2 Q1। তাহলে দামের চেয়ে কে বড়? অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বড়। কারণ দামটা কত? OP1 যে কথা, E1 Q1 একই কথা, E1 Q1। এইটার চেয়ে কে বড়? অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট মানে E2 Q1 বড়, E2 Q1। ঠিক আছে, দামের চেয়ে যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বেশি হয় তাহলে কি? তোমরা ভালো করেই জানো, আমার একটু দেখাচ্ছি কি প্রমাণ হয়েছে যে E1 Q1 এর চেয়ে E2 Q1 বড়। E1 Q1 হচ্ছে দাম আর E2 Q1 হচ্ছে ABC। এখন দামকে তুমি উৎপাদন দ্বারা গুণ করো, ABC কে কি করো? উৎপাদন দ্বারা গুণ। দাম ইনটু উৎপাদন হচ্ছে কি? মোট আয়। আর গড় পরিবর্তনশীল খরচকে উৎপাদন দ্বারা গুণ দিলে টোটাল ভেরিয়েবল কস্ট। গড় পরিবর্তনশীল খরচকে উৎপাদন দ্বারা গুণ করলে টোটাল ভেরিয়েবল কস্ট। অর্থাৎ আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই যে প্রান্তিক ABC রেখার নিচে আমরা কি করেছি? এই দেখো, এটা E1টা ABC রেখার নিচে না? E1 বিন্দু প্রান্তিক খরচ রেখার যে E1 বিন্দুতে উৎপাদন করেছি, এটা ABC রেখার নিচে। ABC রেখার নিচে যদি মানে গড় পরিবর্তনশীল খরচ রেখার নিচে যদি উৎপাদন করি তাহলে আমরা কি দেখলাম? মোট আয়ের চেয়ে মোট পরিবর্তনশীল খরচ বেশি। মোট আয়ের চেয়ে, অর্থাৎ মোট আয় যদি 20,000 টাকা হয়, পরিবর্তনশীল খরচ কত? 25,000 টাকা। এর মানে পরিবর্তনশীল খরচ 25,000 টাকার ভিতরে 20,000 টাকা আমরা উঠাতে পারি। আরো পরিবর্তনশীল খরচ কত আছে? 5,000 টাকা থেকে যায়। এই পরিবর্তনশীল খরচ স্থির খরচের সাথে কি হবে? যোগ হবে না? যোগ হওয়ার পর ক্ষতির পরিমাণ স্থির খরচের চেয়ে কি হয়? বেশি হয়। আমরা জানি ক্ষতির পরিমাণ স্থির খরচের চেয়ে বেশি হলে ফার্ম উৎপাদন কি
করবে না, ফার্ম উৎপাদন করবে না। কারণ একটা ফার্ম যদি উৎপাদন না করে তাহলে ক্ষতি কার সমান হয়? স্থির খরচের সমান হয়। এগুলো বিস্তারিত আলোচনা করেছি কোথায়? 7 নাম্বার 6 নাম্বার ক্লাস আমরা আরো বিস্তারিত কি করেছি, এগুলো আমরা বিস্তারিত 7 নাম্বার 6 নাম্বার ক্লাসে আমরা কি করেছি এগুলো আলোচনা করেছি, যে ক্ষতির পরিমাণ যদি স্থির খরচের চেয়ে বেশি হয় ফার্ম উৎপাদন করবে না। কারণ একটা ফার্ম সে যদি উৎপাদন না করে তাহলে আয় শূন্য, তার পরিবর্তনশীল খরচ শূন্য। উৎপাদন না করলে তাকে কারখানা ভাড়া দিতে হবে, মূলধনের সুদ দিতে হবে, স্থির খরচ আছে, এই স্থির খরচ হচ্ছে তার ক্ষতির পরিমাণ। আর উৎপাদন না করলে ক্ষতির পরিমাণ স্থির খরচের সমান হয়। এখন আমি করলে যদি ক্ষতি স্থির খরচের চেয়ে বেশি হয় তাহলে আমি উৎপাদন করব না। লক্ষ্য করো, আয়ের চেয়ে পরিবর্তনশীল খরচ বেশি। পরিবর্তনশীল খরচ 25,000 টাকা, আয় হচ্ছে 20,000 টাকা, আরো 5,000 টাকা রয়ে গেছে পরিবর্তনশীল খরচ। স্থির খরচের সাথে যোগ হলে মোট ক্ষতির পরিমাণ স্থির খরচের চেয়ে বেশি হবে, ফার্ম উৎপাদন করবে না। এর মানে সিদ্ধান্ত নিলাম যে এমসি রেখার যে অংশটা অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের নিচে হবে সেই অংশে ফার্ম উৎপাদন করবে না। এমসি রেখার নিচের অংশে যে কোনো বিন্দুতে ফার্ম উৎপাদন করবে না, ক্ষতির পরিমাণ স্থির খরচের চেয়ে বেশি হয়। আচ্ছা, এখন দেখো, মনে করো দামটা নির্ধারিত হলো অপিটু পরিমাণ। দামটা কত নির্ধারিত হলো? অপিটু পরিমাণ, ঠিক আছে? জি। এখন সেটা মনে করো এই অপিটু পরিমাণ পণ্যটা দামটা অপিটু নির্ধারিত হতে পারে। মনে করেন চাহিদা কি, চাহিদা বাড়ার কারণে যদি চাহিদা রেখে এই বিন্দু দিয়ে যায় তো দাম কত নির্ধারিত হবে? অপিটু পরিমাণ। এই যে চাহিদা বেড়ে গেল, চাহিদা রেখা এই বিন্দু দিয়ে গেল, ঠিক আছে? আবার এমনও হতে পারে ওই যে ক্ষতি থাকার কারণে কিছু ফার্ম কি হয়ে যেতে পারে, বেরিয়ে যেতে পারে। কথা বুঝতে পারছো? তাহলে বেরিয়ে গেলে মনে করো সাপ্লাইটা কমে যাবে, সাপ্লাই রেখাটা কোন দিকে চলে যেতে পারে? উপরের দিকে চলে যেতে পারে, ঠিক আছে? ফলে দাম নির্ধারিত হতে পারে অপিটু পরিমাণ। তা আমরা মনে করলাম যেহেতু ক্ষতি আছে, কিছু ফার্ম কি হয়ে গেল? আউট হয়ে গেল। এখন দেখো অপিটু দামটা নির্ধারিত হলো। অপিটু দামে আমরা কি দেখছি একটু ভালো করে লক্ষ্য করো। এটা, হ্যাঁ, ধরো এটা আমি F2 বিন্দুতে দেখালাম। কোন বিন্দুতে? এই F2 বিন্দুতে অপিটু দামে অপিটু দামে আমরা লক্ষ্য করি, আমরা অপিটু দামে আমরা কি দেখলাম, যে মনে করি মূল্য রেখা হচ্ছে অপিটু, P2 ইকুয়াল টু, এটা হচ্ছে AR2 ইকুয়াল টু কত? MR2। ক্লিয়ার? জি। তাহলে এই যে ভারসাম্য হচ্ছে কোথায়? F2 বিন্দুতে। এই যে কোন কারণে মূল্য যদি বাড়ে, এটা দাম রেখা, গড়া রেখা, প্রান্তিক রেখা, এমসি রেখা F2 বিন্দুতে ছেদ করেছে। এখানে আমরা কি দেখছি? OQ2 উৎপাদনে দাম হচ্ছে কত? OP2 বা F2Q2। আর পরিবর্তনশীল খরচ কত হচ্ছে? F2Q2। F2Q2। আবার দাম সমান কত? ABC। তো দাম আর ABC সমান হলে কিউ দ্বারা গুণ দিলে কি হবে? টোটাল রেভিনিউ ইকুয়াল টু কত? টোটাল ভেরিয়েবল কস্ট। এর মানে হচ্ছে যে আমার মনে করো, ধরো পরিবর্তনশীল খরচ 25,000, আয়ও কত? 25,000। মানে আয় দিয়ে আমি পরিবর্তনশীল খরচ উঠিয়ে ফেলেছি, তাহলে আমার ক্ষতি হচ্ছে কার সমান? স্থির খরচের সমান। তা আমরা জানি দাম আর গড় পরিবর্তনশীল খরচ যদি সমান হয়, ফার্মের ক্ষতি হয় স্থির খরচের সমান। ফার্ম দেখেছি উৎপাদন না করলেও ক্ষতি কত হয়? স্থির খরচের সমান। করলেও কত? স্থির খরচের সমান। অতএব ফার্ম অপিটু দামে OQ2 উৎপাদন করতে পারে। এর মানে সে F2 বিন্দুতে উৎপাদন করতে পারে। OP2 দামে সে OQ2 উৎপাদন করতে পারে। কেন? কারণ তার যে এইখানে আমরা কি দেখেছি? দাম আর ABC সমান। OQ2 উৎপাদনে ABC এর এখানে যে যতটুকু ABC ঠিক ততটুকু, মানে F2Q2 হচ্ছে কি? দাম আর ABC সমান। এর মানে মোট আয় আর মোট পরিবর্তনশীল খরচ সমান। অর্থাৎ এখানে উৎপাদন করতে পারলে ফার্ম তার পরিবর্তনশীল খরচটা উঠাতে পারে। ফলে ফার্মের ক্ষতি হয় স্থির খরচের সমান। উৎপাদন করলে ক্ষতি স্থির খরচের সমান, না করলেও স্থির খরচের সমান। অতএব ফার্ম OP2 দামে
ও কিউ টু পরিমাণ উৎপাদন করতে পারে, এর মানে এমসি রেখার F2 বিন্দুতে উৎপাদন করতে পারে, অর্থাৎ F2 বিন্দু আমার যোগান রেখার উপর একটা বিন্দু হতে পারে। ঠিক আছে, এখন মনে করো যে আমার দাম নির্ধারিত হলো কত, OPU3। ঠিক আছে, OPU3। এখন দেখো তো, জি, এখন মনে করো যে সাপ্লাই আরো কমার মাধ্যমে এটা OPU3 হতে পারে, আমার পণ্যের ডিমান্ড বাড়ার কারণেও এটা কি হতে পারে, OPU3 হতে পারে। যে কোনো একটা কারণ হতে পারে, কোন কারণে হতে পারে সেটা বাস্তবতা। বাস্তবে কি হতে পারে যে সাপ্লাই কার্ভ এখানে চলে যাওয়ার কারণে দাম কত নির্ধারিত হলো, OPU3। এই যে এই বিন্দুতে সাপ্লাই কার্ভটা চলে গেছে, অথবা চাহিদা বেড়ে কি করছে, এখানে গেছে, তাও কত হতে পারে, OPU3। অথবা ডিমান্ড সাপ্লাই দুইটা চেঞ্জ হয়ে কত হতে পারে, OPU3। এখন আমার দেখো তো দাম রেখা, গড়াই রেখা এবং কি প্রান্তিকের রেখা P3। এই দেখো, এই দামটা কিন্তু ফার্ম নির্ধারণ করতে পারে না, দামটা নির্ধারিত হয়েছে আসছে কোথা থেকে, শিল্প থেকে নির্ধারিত হয়ে আসছে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে মনে করো শিল্পের যদি কোনো কারণে চাহিদা বাড়ে তাহলে চাহিদার একটা শিফট হবে। অথবা মনে করো যে ক্ষতি দেখিয়েছিলাম না, হ্যাঁ, তো ক্ষতি থাকার কারণে অনেক ফার্ম কি হয়ে গেছে, মার্কেট থেকে চলে গেছে, চলে গেলে এই যে সাপ্লাইটা কমে গেছে, সাপ্লাই কাপটা উপরের দিকে চলে গেছে, তো বিভিন্ন কারণে কি হবে, দাম শিল্পে চেঞ্জ হবে আর ফার্ম সে দামটা গ্রহণ করবে। এখন এই এমআর আর এমসি রেখা কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, এটা নাম দিলাম এফ, এটা F2 দিয়েছি না, আচ্ছা E1 E2 এটাকে F2 দিলাম। ঠিক আছে, এখানে অন্য একটা নাম দিই, EF। G3 বিন্দুতে কি হলো, ভারসাম্য অর্জিত হলো। এখানে উৎপাদন হচ্ছে কত, OQ3 উৎপাদন হচ্ছে। এখন মনে করো যে এই বিন্দুতে এসি কার্ভ গেছে, কে গেছে, এসি কার্ভ গেছে স্পর্শ করে, তাহলে OQ3 উৎপাদনে গড় খরচ হচ্ছে G3Q3, দাম কত, OP3, দাম OP3 আর গড় খরচ কত, G3Q3 এসি। আমি আর এই বিস্তার পরিমাপ করছি না। OQ3 উৎপাদনে লক্ষ্য করো গড় খরচ G3Q3, দাম OP3 যে এক কথা, G3Q3 একই কথা, মানে দাম আর গড় খরচ কি সমান। আমরা জানি দাম আর গড় খরচ সমান হলে ফার্মের কি হয়, স্বাভাবিক মুনাফা হয়। অতএব ফার্ম তো অবশ্যই OP3 দামে OQ3 উৎপাদন করবে, অর্থাৎ এমসি রেখার সে এই G3 বিন্দুতে সে অবশ্যই সে কি করবে, অবশ্যই সে উৎপাদন করবে, কোনো সন্দেহ নাই। এখন মনে করো চাহিদা আরেকটু বাড়লো, বাড়ার বাদ এখন দাম কত নির্ধারিত হলো, OP4, দাম কত নির্ধারিত হলো, OP4। ঠিক আছে, এখন এটা হলো কি যে P4 AR4 MR4। ঠিক আছে, এখন ভারসাম্য হচ্ছে কোন বিন্দুতে, এখন ভারসাম্য হচ্ছে, তুমি দেখো এমআর রেখা আর এমসি রেখা কোথায় ছেদ করেছে, এই যে এমসি রেখা আর এই যেখানে এটা এমআর রেখা, কোথায়, এখানে ছেদ করছে। উৎপাদন হচ্ছে OQ4 কোন বিন্দুতে, G3H4 বিন্দুতে। ঠিক আছে, লক্ষ্য করো এখানে দাম কত, OP4, আর গড় খরচ কত, এই G3 বিন্দুটা আমি এখানে নিয়ে আসি, হ্যাঁ, গড় খরচ কত, H3, কারণ OQ4 এ এসি রেখা অনুযায়ী গড় খরচ কত, এই যে এই বিন্দুতে H3, কারণ গড় খরচ বের করতে হবে গড় খরচ রেখা অনুযায়ী। তাহলে OQ4 এ এই যাও, এটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বের হবে, আর গড় খরচ এটা না, এই যে H3Q4, ভালো করে লক্ষ্য করো, দাম হচ্ছে OP4 যে কথা, H4Q4 দাম একই কথা, গড় খরচ হচ্ছে H3Q3, এই H3Q4 এর চেয়ে H4Q4 বড়, মানে আমার দামটা কি বড়, এর মানে P greater than কত, SC। তা আমরা জানি
গড় খরচের চেয়ে দাম যদি কি হয় বেশি হয়, ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়, অতএব ফার্ম তো অবশ্যই H4 বিন্দুতে উৎপাদন করবে, মানে OP4 দামে OQ4 পরিমাণ উৎপাদন করবে, অর্থাৎ বাজারে OQ4 পরিমাণ সাপ্লাই দেবে। তাহলে আমরা কি দেখলাম, এই যে প্রান্তিক খরচ রেখা, এই প্রান্তিক খরচ রেখার এই যে অংশটা মানে F2 বিন্দুর উপরে অংশ, F2 বিন্দু কি বলেছি, উপরের অংশতে ফার্ম উৎপাদন করে। এই F2 বিন্দুতে ফার্মের দাম আর এই যে গড় পরিবর্তনশীল খরচ সমান। এর মানে ফার্ম তার মোট পরিবর্তনশীল খরচ উঠাতে পারে, ক্ষতি স্থির খরচের সমান হয় উৎপাদন করলে। অতএব ফার্ম যে OP2 দামে ক্ষতি স্বীকার করেও F2 বিদ্যুৎ উৎপাদন করবে, OQ2 পরিমাণ সে সাপ্লাই দেবে। অতএব F2 হচ্ছে তার সাপ্লাই কার্ভের উপর অবস্থিত একটা বিন্দু। কিন্তু গড় পরিবর্তনশীল খরচ রেখার নিচের অংশ E1 বিন্দুতে আমরা কি দেখিয়েছি, ফার্মের দাম OP1 মানে E1 Q1 এর চেয়ে গড় পরিবর্তনশীল খরচ E2 Q1 বেশি। অর্থাৎ গড় পরিবর্তনশীল খরচ বেশি মানে মোট পরিবর্তনশীল খরচ বেশি, অর্থাৎ ফার্মের ক্ষতি স্থির খরচের চেয়ে বেশি হয়। অতএব ফার্ম এখানে উৎপাদন করবে না। মানে এমসি রেখার যে অংশটা, এমসি রেখার যে অংশটা, এই যে অংশটা, যে অংশটা এই যে আমি দাগ কাটতেছি, এবিসি রেখার কোথায় নিচে অবস্থান করে, সেখানে ফার্ম উৎপাদন করবে না, কারণ সেখানে ক্ষতির পরিমাণ স্থির খরচের চেয়ে বেশি। সে উৎপাদন করবে কোথার থেকে, এবিসি রেখার F2 বিন্দু থেকে উপরের অংশ। অতএব আমরা বলতে পারি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক খরচ রেখার পুরো অংশটি যোগান রেখা নয়। প্রান্তিক খরচ রেখার যে অংশ গড় পরিবর্তনশীল খরচ রেখার উপরে অবস্থান করে, সেটি হচ্ছে ফার্মের যোগান রেখা। এখন আসে একটু লক্ষ্য রাখো, প্রশ্ন তোমাকে করতে পারে প্রান্তিক খরচ রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যোগান রেখা কিনা মন্তব্য করো বা ব্যাখ্যা করো। তুমি লিখে ফেলে প্রান্তিক খরচ রেখা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যোগান রেখা বলে তুমি কি করলে, চিত্র বর্ণনা দিয়ে বললে, উপসংহারও দিলে প্রান্তিক খরচ রেখা হচ্ছে যোগান রেখা। পুরা কিন্তু 12টা কিন্তু বাজাই দিছ। কেন? এতক্ষণ পরে আমরা কি দেখেছি যে প্রান্তিক খরচ রেখার পুরো অংশটা যোগান রেখা না। তোমাকে কিন্তু খুব টেকনিক্যাল প্রশ্ন করছে, প্রান্তিক খরচ রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যোগান রেখা কিনা ব্যাখ্যা করো। তুমি বলবা যে প্রান্তিক খরচ রেখার পুরো অংশটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যোগান রেখা নয়, বরং প্রান্তিক খরচ রেখার যে অংশটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের উপরে অবস্থান করে সেটা হচ্ছে যোগান রেখা, যেটা নিচে অবস্থান করে সেটা যোগান রেখা হিসেবে গণ্য নয়। অথবা আমরা বলতে পারি যে প্রান্তিক খরচ রেখা আংশিকভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এর একটা অংশ হচ্ছে কি যোগান রেখা, আংশিকভাবে বলা যায়। এর একটা অংশ হচ্ছে যোগান রেখা, অর্থাৎ আংশিকভাবে বলা যায়, পুরোপুরি এটা বলা কি যায় না। ঠিক আছে, তো আশা করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা এই বাম দিকের একটা চিত্র না আঁকলেও চলবে, এটা লাগবে না, আমি বুঝাই দিলাম যে দামটা কিভাবে আসছে। ঠিক আছে, যেহেতু বইগুলোতে নাই তো তোমাদেরও এটা কি না লিখলেও কি চলবে, তা আমি বুঝাই দিলাম যে এই যে এই যে এখানে OP1, হ্যাঁ, এই OP1, OP2, OP3, OP4 এই দামগুলো কোথার থেকে আসছে সেটা আমি কি করলাম, ব্যাখ্যা দিলাম। দামগুলো ফার্ম নির্ধারণ করতে পারে না, এটা শিল্প থেকে নির্ধারিত হয়, বাজার থেকে নির্ধারিত হয়। আজকের মতো ক্লাস এখানে কি করছি, শেষ করছি। ক্লাসগুলো খুব ভালো করে কি করবে দেখবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা থেকে আসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ।